নমস্কার। পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আরজিকর কাণ্ডে একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি বাংলা তোড়পাড়, নাগরিক সমাজ পথে নেমেছে, ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে, তেমনি পাশাপাশি অন্য একটা খবরও কিন্তু দৌড়ে বেড়াচ্ছে। সেটা হচ্ছে বাংলায় কি ৩৫৫ বা ৩৫৬ ধারা প্রয়োগ হবে, এবং সুপ্রিম কোর্টের রায়ের পর অর্থাৎ আরজিকরে আধা কেন্দ্রীয় বাহিনী বা আধা সামরিক বাহিনী মোতায়েনের পর এই জল্পনা কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। সত্যিই কি এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পথে যাচ্ছে? আপনারা যারা আমার চ্যানেলের দর্শক, আপনারা দেখতে পারবেন আমি একদিন আগেই একটি প্রতিবেদন সেখানে পেশও করেছি যে ৩৫৫ বা ৩৫৬র ক্ষেত্রে ঠিক এটা দেখুন অনেকটাই রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু এখানে দাঁড়িয়ে এটা সংবিধান ভঙ্গ হলেও আলটিমেট এটা পলিটিক্যাল ডিসিশন। সেই পলিটিক্যাল ডিসিশনটা কি মোদী সরকার নিতে পারবে না নিতে পারবে না, সেটাই হচ্ছে মূল প্রসঙ্গ। এবার আসুন আমরা আজকে যেটা পর্যালোচনা করি, সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র কি আজকে অভয়ের মৃত্যু, তার জেরেই যদি কেন্দ্র কোনো কঠোর সিদ্ধান্ত নেয় বা ৩৫৫ বা ৩৫৬র দিকে যায়, রাষ্ট্রপতি শাসনের দিকে, শুধুমাত্র কি সেটা অভয়ার মৃত্যু এবং তাকে ঘিরে যে আন্দোলন, এবং না, সেটা একেবারেই না। আপনাদের কতগুলো তথ্য আপনাদের সামনে আজকে রাখবো, যে তথ্যগুলো পর্যালোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গ সরকার যে সংবিধান মানছে না, দীর্ঘদিন ধরে এই প্রসেসটা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা নথিভুক্ত করছে। আগের যিনি রাজ্যপাল ছিলেন ধনকর, তিনি এখানে বারবার করে সংবিধান ব্রেক হচ্ছে সেই তথ্য বা সেই প্রমাণ নানা বিষয়ে আদালতের রায়, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, তিনি কিন্তু সেটা নথিভুক্ত করে দিয়ে গেছেন। এবং রাজ্য সরকার কোথায় সংবিধানের কোন কোন ধারা ভাঙছে সেগুলো কিন্তু নথিভুক্ত হয়ে আছে অলরেডি। এবং আমাদের কাছে যেটা খবর, সেটা দিল্লি সূত্রেরই খবর, উনি কিন্তু জগদীপ ধনকর যখন এখানে ছিলেন, উনি কিন্তু সুপারিশ করেছিলেন এখানে রাষ্ট্রপতি শাসনের। এটা এখনো পর্যন্ত দিল্লি সূত্রেরই খবর। এটা কিন্তু যেহেতু আমি আবারও বলেছি এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল পুরোপুরি, তাই জন্য কিন্তু কেন্দ্র কোনো ব্যবস্থা নেয়নি। কারণ এর একটা কি ইমপ্লিকেশন হবে, সারা দেশ জুড়ে কি হবে, তার ইমপ্লিকেশন কি হবে, তার উপর কিন্তু সবকিছু নির্ভর করছে। এবার আপনাদের বলি যে এই যে সংবিধান যে ভঙ্গ করা, সেখানে দাঁড়িয়ে তৃণমূলের অস্বস্তি অন্যতম বাড়িয়ে দিল কিন্তু সুপ্রিম কোর্টের রায়। কি রায়? সেখানে যে এই যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলো আজকে, আধা সামরিক বাহিনী সিআরপিএফ, সেখানে একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে কলকাতা পুলিশ পারছে না। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে রাজ্যের মানুষের অভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা, সেটা কিন্তু একটা আর কি প্রমাণিত হয়ে গেল। পরবর্তী যেটা চিফ জাস্টিসের বেঞ্চ দিয়েছে যে রাজ্য সরকার নিজের রাজ্যের মানুষকে দিয়ে, পুলিশকে দিয়ে সেই জায়গাটা নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই তাকে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। এটা কিন্তু একটা ধাপ এগিয়ে যাওয়া। এবার চলুন অন্যান্য ধাপগুলো কি আছে আমরা দেখি। এখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি যে সিভি আনন্দ বোস যখন এসেছেন, তিনি কিন্তু একটা কথাই বলে বেড়াচ্ছেন, যেখানে এই রাজ্য সংবিধান মানছে না। আপনারা দেখবেন সিভি আনন্দ বোস যখন টুইট করেছে বা যখন নিজের বক্তব্য পেশ করেছেন, উনি কিন্তু বারবার করে বলেছেন আমি সংবিধানের কাঠামোর মধ্যে থাকতে চাই, এবং রাজ্য সরকার যদি সংবিধান না মানে আমি বারবার করে সেটা তাদের স্মরণ করিয়ে দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। একটা সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্য সরকার কিন্তু সংবিধান মানছে না। কোথায় কোথায় মানেনি আপনারা যদি দেখেন, সেখানে দাঁড়িয়ে আপনারা দেখবেন যে কিছুদিন, দুই একদিন আগের ঘটনা আমরা যেটা বলছি, ধরুন বিধানসভায় সেখানে দাঁড়িয়ে যেভাবে বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হলো, রাজ্যপাল কিন্তু বললেন যেটা সংবিধান মানা হয়নি
এবং উনি চিঠি লিখলেন রাষ্ট্রপতিকে, এখন বিষয়টা ঝুলে আছে। তারও কিছুদিন আগে যান, যখন আমরা দেখলাম সন্দেশখালী ইনসিডেন্ট, সেখানে দাঁড়িয়েও কিন্তু যেটা বারবার করে বলা হলো যে সেখানে দাঁড়িয়েও যেভাবে ইডির ওপর হামলা হলো এবং সেখানে তারপরে প্রায় ৫৫ দিন ধরে শেখ শাহজাহানের সঙ্গে লুকোচুরি খেলা চললো, সেখানে দাঁড়িয়ে বারবার করে যেটা বললেন যে সিভি আনন্দ বোস যে একটা সরকার কেন তাকে আশ্রয় দেবে, ফলে সরকার সংবিধানের রক্ষা করছে না, সংবিধানকে ভাঙছে। একটা আপনি গেলেন, আরেকটু পিছিয়ে যান, পঞ্চায়েত ভোটের সময় যে ব্লাড বাথ হয়েছিল, যে মৃত্যু হয়েছিল, সেখানে দাঁড়িয়েও কিন্তু সিভি আনন্দ বোস এই সংবিধান ভঙ্গের কথা বলেছিলেন। তাছাড়া আপনারা দেখতে পারবেন সিভি আনন্দ বোস যখন এসেছিলেন, আহ, আর তার আগেই উনি একটা রিপোর্ট তৈরি করেছিলেন 2021 সালের আফটার ভায়োলেন্স, পোল ভায়োলেন্স। সেই রিপোর্টেও কিন্তু বারবার করে আছে পুলিশ প্রশাসন কতটা রাজনৈতিকভাবে আহ, আর কি বলা যেতে পারে মোটিভেটেড, তারা সংবিধান শাসন মানেন না। সেখানে বারবার করে সংবিধানকে তারা নিজেদের মতো করে পরিচালনা করার চেষ্টা করছেন। একইভাবে যখন আপনারা একটু মনে করে দেখুন, যখন জগদীপ ধনকার উনি রাজ্যপাল ছিলেন, উনিও কিন্তু একই কথাগুলো বিভিন্নভাবে তারা বলে 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 বলেই যাচ্ছিলেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু এইবার ধরুন কোনো জিনিস যদি আদালতে যায়, সেটা স্বাভাবিকভাবে আদালতে চ্যালেঞ্জ হবে। আদালতে চ্যালেঞ্জ হলে কেন্দ্রীয় সরকার যদি হেরে যায়, তাহলে শুধুমাত্র কিন্তু সেটা সারা ভারতবর্ষের কাছেই একটা ধাক্কা বা মোদী সরকারের ভিত কিন্তু নাড়িয়ে দেবে। সেখানে বিজেপির মধ্যেও কিন্তু অনেক চাপ আছে। চাপটা হচ্ছে বিজেপির একটা শিবির মনে করছে এখনই রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত, কিন্তু আরেকটা শিবির এখনো কিন্তু কোনো মতামত নেই। এবং অনেকে বলছেন নরেন্দ্র মোদী যখন চুপ থাকেন, এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী যখন কথা বলেননি, আর কি মহিলাদের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন, কিন্তু উনি এখনো অভয়ের মৃত্যু নিয়ে কোনো কথা বলেননি। সেটা বিজেপির অন্দরের খবর। মোদী যখন সাইলেন্ট থাকেন, ওনার সাইলেন্স ওনার বড় কোনো কাজের ইঙ্গিত দেয়। ইতিমধ্যে আমরা কি দেখছি, অমিত শাহ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন সিবি আনন্দ বোসের কাছে। এটা খুব স্বাভাবিক, উনি এত বড় ঘটনা হলে রিপোর্ট চাইবেন। সিবি আনন্দ বোস দিল্লিতে গেছেন, তিনি দেখাও করেছেন, তিনি রাষ্ট্রপতির কাছে গেছেন। ইন্টারেস্টিংলি তিনি কিন্তু জগদীপ ধনকরের সঙ্গেও বারবার করে দেখা করছেন, বলে বোঝাই যাচ্ছে জগদীপ ধনকর এ রাজ্যের প্রাক্তন রাজ্যপাল। এবার শুধুমাত্র কি সংবিধান ভঙ্গ করা, তাছাড়াও আরো কিছু কারণ আছে। চলুন সেই কারণগুলো আপনাদের কাছে আস্তে আস্তে আমরা তুলে ধরি। একদিকে যেমন সংবিধান ভঙ্গ করার অভিযোগ, উল্টো দিকে আরেকটা বড় অভিযোগ তৃণমূল সরকারের বিরুদ্ধে, সেটা হচ্ছে এখানে রোহিঙ্গাদের এখানে থাকার বন্দোবস্ত করে দেওয়া হয়েছে এখানে, এবং তারা আজকে পশ্চিমবঙ্গ তুলে আর কি হয়ে ভারতবর্ষের নানা জায়গায় গিয়ে জঙ্গি কার্যকলাপে সরাসরি জড়িয়ে পড়ছে। এবং সেখানে শেখ শাহজাহানের বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল রোহিঙ্গাদের এ রাজ্যে নিয়ে আসা। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা কি দেখলাম? আমরা দেখলাম বিভিন্ন যে সমস্ত জেল আছে সেগুলো থেকে অপরাধীরা পালিয়ে গেছে, এবং হুজি থেকে শুরু করে জামাতুল হিন্দ মুজাহিদিন, সব যারা নামকরা জঙ্গি তারা পালিয়ে গেছেন। তো ভারত সরকারের আশঙ্কা যে তারা আবার ভারতে প্রবেশ করতে পারেন। সেখানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় অরক্ষিত, যদিও বিএসএফ সেখানে কড়া নজরদারি চালিয়েছে, কিন্তু বিস্তীর্ণ এলাকায় আমরা যদি দেখি ওয়েস্ট বেঙ্গলে ইতিমধ্যে বহু জঙ্গি ধরা পড়েছে। সেটা আমাদের এসটিএফও ধরছে এবং এনআইএও ধরছে। তো সেখানের একটা আশঙ্কা যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কেন্দ্রের আশঙ্কা যেটা হয়তো একটা আতঙ্কবাদীদের ডেরা হয়ে উঠছে বা উঠতে পারে। সে জায়গায় আমার যেটা দিল্লি থেকে যেটা শুনতে পাচ্ছি বা সোর্সের যেটা খবর, সেখানে হয়তো কোনো কোনো বর্ডার এরিয়ায় হয়তো সেনাবাহিনী এই জঙ্গি আর কি নাশ করতে সেটা নামতে পারে। সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নামবে না অন্য রাজ্যেও নামবে সেটা দেখার কিন্তু একটা অপারেশন হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু বাংলাদেশের এই টার্ময়েলের পর কারা এসেছে না এসেছে সেইটা দেখার জন্য কিন্তু সেনাবাহিনী একটা অভিযান হতে পারে। তাদের যদি আর কি সূত্র
যেটা জানাচ্ছে, স্পেসিফিক ইনফরমেশন যদি তাদের কাছে থাকে, তারা কিন্তু খুব শীঘ্রই নামার একটা খবর সেটা পাওয়া যাচ্ছে। তাহলে সব মিলিয়ে একদিকে দীর্ঘদিন ধরে সংবিধান মেনে না চলা, এর ওপর গোদের ওপর বিষ ফোড়া হলো হচ্ছে আদালতের রায়। কারণ হাইকোর্ট এর প্রধান বিচারপতি বলেছেন অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণভাবে ফেল করেছে। সেটা একটা স্ট্রং স্টেটমেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশন সেখানে পারছে না বা পারেনি, এখানে যে ডাক্তারদের সুরাহা দিতে পারছে না, অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ ফেইলড। তারপরে আর এক ধাপে গেল চন্দ্রচূড়ের বেঞ্চ। তারা কি বলল? তারা বলল হচ্ছে যে রাজ্য সরকারের পুলিশের ওপর আস্থা না রেখে সরাসরি সেখানে আধা সামরিক বাহিনীর হাতে আরজি করের ভারই তুলে দিল। এইবার আপনাদের প্রথমে যেটা বলে শুরু করেছিলাম, দেখবেন আমি আগে এপিসোডেও তাই বলেছি, বারবার করে মোটামুটি একটা লাইন ড্র করা হয়ে গেছে। এবার হচ্ছে স্ট্রাইকটা করবে, করলে কখন করবে, না করলে আর কি কেন ধৈর্য ধরছে, সেটা নানা রকম আর কি পারমুটেশন কম্বিনেশন চলছে, করলে কি হতে পারে। অলরেডি যেটা হচ্ছে, তারা একটা সার্ভে করেছে, যে সেই সার্ভেতে কত শতাংশ মানুষ রাজ্যে রাষ্ট্রপতি শাসন চায়, সেই সার্ভেটাও কিন্তু অলরেডি করা হয়ে গেছে। সেই সার্ভে রিপোর্ট জমা পড়ে গেছে। রিপোর্ট অনুযায়ী রাজ্যের বলা হচ্ছে নাকি 90%-এর উপর বেশি মানুষ, যেটুকুনি খবর, তারা নাকি রাষ্ট্রপতি শাসন চাইছেন এই মুহূর্তে। সেটা কিন্তু সার্ভে রিপোর্ট। কিন্তু সার্ভে রিপোর্ট, বিজেপির ভেতরের চাপ সবকিছু থাকলেও আলটিমেট কিন্তু ঠিক করবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে চলো দেখি নরেন্দ্র মোদী, যে টাফ নরেন্দ্র মোদী যেটা বলা হতো, সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। উনি বারবার বলেছিলেন উনি 370 ধারা অবলুপ্ত করতে পারেন। উনি কাশ্মীরে এবার ভোট এসে যাচ্ছে, সেখানে উনি শান্তি প্রতিষ্ঠা করার দাবি করছে বিজেপি। আর কি সেখানে বাংলাদেশের যে অস্থিরতা, সেটা ওয়েস্ট বেঙ্গলে আজ পড়ছে বলে সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না কেন্দ্র। তাহলে কি আলটিমেট এই পথে যাবে, নাকি যেরকমভাবে নাগরিক সমাজের আন্দোলন চলছে সেটা পলিটিক্যালি যেরকম চলার চলবে সে পথেই যাবে? অমিত শাহকে বলা হয় নাকি লৌহ পুরুষ, অন্তত সেটাই বিজেপির প্রচার। তো সেখানে দাঁড়িয়ে লৌহ পুরুষ কি কোনো সিদ্ধান্ত নেবে, নাকি শুধুমাত্র ভোটের সময় এসে বলবে যে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে, তারপরে আবার সব হাওয়ায় মিলিয়ে যাবে? চলুন আমরা সেখানে নজর রাখবো। কিন্তু একটা জিনিস, যেটা হচ্ছে সিবি আনন্দ বোস যে দিল্লি গেছেন, তিনি রিপোর্ট তুলে দিয়েছেন। সেখানে কিন্তু যে রিপোর্টে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ কোথাও কোথায় সংবিধান ভঙ্গ করেছে, সেই কিন্তু প্রতিটা জিনিস সেইখানে প্রতিটা নোটে যে উঠে আসবে, এটা আর কি রিপোর্ট করার জন্য বিশাল কিছু দরকার হয় না গোয়েন্দাগিরির। কারণ উনি যে কথাগুলো বলছেন, কোথায় কোথায় ভেঙেছে, কিভাবে ভেঙেছে, সেই পয়েন্ট টু পয়েন্ট নোট কিন্তু সেখানেও থাকবে। এবার দেখার, কেন্দ্র যদি স্ট্রাইক করে, কোথায় করবে, কিভাবে করবে, কখন করবে, আরও কতদিন এই সরকারকে সময় দেবে। কারণ অলরেডি তৃণমূলের কাগজ বা তারাও আশঙ্কা প্রকাশ করছেন যে বড় কিছু হতে পারে। তাই বড় কিছু হওয়ার জন্য আমি বলেছি যেটা একদিন নয়, এই সলতে পাকানোর কাজটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। চলুন আপনারাও নজর রাখুন, আমরাও নজরে রাখি পশ্চিমবঙ্গে আগামী দিন কেন্দ্র কি পদক্ষেপ নেয়, কতটা কড়া পদক্ষেপ নাও। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনারা মন্তব্য করুন এবং ভালো লাগলে লাইক দিন।